আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। তৃতীয় ধাপের ভোট শেষ, চলছে গণনা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শেষ হয়েছে, এবার গণনার কাজ চলছে। ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৭ থেকে ২০% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের ইসি সচিব জাহাঙ্গীর আলম। এরপর জানিয়ে দিব সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের আইজিপি বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন রেখেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে আজিজ আহমেদ ইস্যুতে দুদকের চিঠি। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়ার পর আলোচনা তৈরি হয়েছে তার দুর্নীতি সম্পৃক্ততার অভিযোগ নিয়ে। এবার সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। বুধবার ২৯শে মে দুপুরে তিনি দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে এই আবেদন করেন। জানিয়ে দিব অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন সরকার সুরক্ষা দেবে না, বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি জামাত ইসলামের আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দিব ফুঁসে উঠেছে ফিলিস্তিনিরা। এবার ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা শুরু। ৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল, তবে দেশটির হামলার বিরুদ্ধে আবার ফুঁসে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের সেনারা আবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালাতে শুরু করেছে। সর্বশেষ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তৃতীয় ধাপের ভোট শেষ, চলছে গণনা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শেষ হয়েছে, এখন গণনের কাজ চলছে। এবার ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯শে মে সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৭ থেকে ২০% ভোট পড়েছে। দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সচিবালয় সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম বলেন, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে পুরুষ পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোন আইসক্রিম, কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ফেনীতে অনিয়মের অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম। তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে এই ধাপে প্রায় ৫৮,০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকছে, সঙ্গে থাকছে লক্ষাধিক আনসার সদস্য। আজিজ ও বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার ২৯শে মে দুপুরে এক সমাবেশে তিনি এই প্রশ্ন তুলেন। মান্না বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকালে ডাকে, অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন মানুষের মুক্তির দাবিতে, এই দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে। কেন এখন পর্যন্ত আজিজ আহমেদ কিংবা বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলে রাজপথে নামেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়। মান্না বলেন,
এমপিরা খুব বড় বড় করে বলেন 3বারে এমপি 3বারেই ভোট ডাকাতি করেছেন বলে খুব জনপ্রিয় মানুষ। এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন, তারপর জনপ্রিয়তা মাপা যাবে। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে, এখন সবাই এগিয়ে আসেন। সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াই, মানুষ বাঁচাবার লড়াই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সংগঠনের সভাপতি একেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, 12 দলীয় জোটভুক্ত জাগপার সভাপতি রাশেদ প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম, কেন্দ্রীয় নেতা অর্পণা রায় এবং মাওলানা শাহ নেসারুল হক সহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। আজিজ আহমেদ ইস্যুতে দুদককে চিঠি। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়ার পর আলোচনা তৈরি হয়েছে তার দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে। এবার সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। বুধবার 29 মে দুপুরে তিনি দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদককে এই আবেদন করেন। রিগান বলেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এই আবেদন করা হয়েছে। তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবেন বলে জানান তিনি। প্রসঙ্গত, সোমবার 20 মে রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্ট্যাটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ এবং তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। এতে আরও বলা হয়, সরকারি সেবা এবং নাগরিকদের সুযোগ সুবিধা, স্বচ্ছ এবং নাগরিক সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান এবং বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টা সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031 সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। অপরাধকারী যত শক্তিশালী হোক, সরকার সুরক্ষা দেবে না। সালমান এফ রহমান। কেউ অপরাধ করলে তিনি যতই প্রভাবশালী হন না কেন, কাউকে সুরক্ষা দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার 29 মে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির 3য় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি আলোচিত হচ্ছে। এ বিষয়টি সরকার বিব্রত কিনা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের আওয়ামী লীগের সরকার সম্পাদকের স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকার কোনো এম্বার্সমেন্ট অর্থাৎ বিবৃত অবস্থায় হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলে। তিনি যেটা বলেছেন, লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী হোক না কেন, সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না। আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে, যোগ করেন সালমান এফ রহমান।